যেটা নকল ব্যাংক সেটা নিয়ে আমরা সব ব্যস্ত। প্রকৃত ব্যাংকে আসতে হবে তোমাদেরকে। এটাই হলো মানুষের ব্যাংক। মানুষ যেখানে আসতে পারে তার নিজের পরিচয়, তার টাকার পরিচয় না, সে আসে তার নিজের পরিচয়। আমরা যেটা করছি এটাই হলো প্রকৃত ব্যাংক। আপনারা যেটা করছেন এটা লোক দেখানো ব্যাংক। তো এটার ব্যাখ্যা চাইলো সবাই, এখানেও আমি বলছি যে এটাই আমাদেরটাই প্রকৃত ব্যাংক, তোমাদেরটা লোক দেখানো ব্যাংক, যেটাকে তোমরা ব্যাংক বলছো। তা আমি ব্যাখ্যা দিলাম, বললাম যে ব্যাংক শব্দটার উৎপত্তি হয়েছে একটা শব্দ থেকে, যেটা হলো অর্থ হলো ট্রাস্ট। তোমরা সেটা বানিয়েছো ডিস্ট্রাস্টের ভিত্তিতে, অবিশ্বাসের ভিত্তিতে। কারণ তোমার কাছ থেকে টাকা নিতে হইলে তুমি কেন জামানত চাও, যে ধরে নেব যে তুমি টাকা নিয়ে পালিয়ে যাবে, সেজন্য আগে শক্ত করে তোমাকে বেঁধে নিই, জামানত দাও, জমা করো, তারপরে তোমার হাতে টাকা দেবো এবং তোমার উপর নজর রাখবো। কাজে তোমার যে শুরু, যে শব্দ থেকে ব্যাংক অভ্যুত্থান হলো, সেটার থেকে তুমি বিচ্যুত হয়ে গেছো। আমাদেরটা হলো আসল ব্যাংক, যেটা মানুষের বিশ্বাসের উপর ভিত্তি করে আছে, কারণ এখানে কোনো জামানত নাই। এটা জামানতবিহীন ব্যাংক। আমরা মানুষকে টাকা দিই বিশ্বাসের ভিত্তিতে, তার মাঝখানে আর কিছু নাই। তো বলে যে না, এটাকে হয় নাকি এরকম বিশ্বাসের ভিত্তিতে আপনি অল্প অল্প টাকা দিতে পারবেন, বড় বড় টাকা দিতে পারবেন? আমি যে পারবো, কোনো অসুবিধা হচ্ছে না তোমাদের। যেটা একদম প্রথম দিকের কথা। এরপরে তো অনেক কিছু হয়ে গেল। বড় টাকা, কত বড় টাকা চান, সেখানেও কোনো জামানত, কোনো বিষয় নেই। জামানতওয়ালা ব্যাংক, যারা প্রকৃত ব্যাংক বিচার করতো, বলতো, তারা আজকে হাওয়া, তারা কেউ নেই। তারা টাকা নিয়ে লোপাট, ব্যাংক শেষ। মাইক্রো ক্রেডিট পরিসংখ্যান আপনারা দেখ, পয়সা কেউ মারে নাই, কেউ পালিয়ে যায় নাই, সেগুলো প্রতিটি পয়সা আছে, তাদের জমা টাকা আছে, তাদের নিজেদের কাজ চলছে এবং নিজেদের টাকা নিজেরা চলছে। ব্যাংক কাকে বলবেন এখন আপনারা বিচার করুন, ব্যাংক কোনটা? কাজে যেটা প্রকৃত ব্যাংক সেটির দিকে আমরা নজর দিই না, আমরা কোনো রকমে বুঝ দেওয়ার মতো করে যাই। যেটা নকল ব্যাংক সেটা নিয়ে আমরা সব ব্যস্ত। প্রকৃত ব্যাংকে আসতে হবে তোমাদেরকে। এটাই হলো মানুষের ব্যাংক। মানুষ যেখানে আসতে পারে তার নিজের পরিচয়, তার টাকার পরিচয় না, সে আসে তার নিজের পরিচয়। সে নিঃস্ব একটা ব্যক্তি, সে বলছে আমি মুরগি পালতে পারবো, আমার কিছু টাকা দেন, আমি মুরগি পালবো। তার একটা বিশ্বাস, সে বিশ্বাসের উপরে ভিত্তি করে আপনি টাকাটা দিচ্ছেন এবং তার সঙ্গে কাজের একটা কায়দা, নিয়ম কানুন তৈরি করে দেন, সে সেটা অনুসরণ করে। সে বলে নাই যে আমার জমি বন্ধক দিতে হবে, আমি তো জমি নাই, শুরুতেই নাই, বন্ধক দেবো কিসে? কাজে এটা উল্লেখ করলাম এই জন্য, যেটাকে আমরা খুব হালকাভাবে পৃথকভাবে বলছি, সেটা কিন্তু ভবিষ্যৎ, সেটাই প্রকৃত ব্যাংকিং, সেটাই হবে আগামী দিনের ব্যাংকিং, যেটাতে মানুষ নিজের পরিচয়ে কাজ করবে, নিজের বিশ্বাসের উপরে ব্যাংকিং চলবে, এই টাকা পয়সার উপরে ব্যাংকিং না। কাজে এটা হলো একটা সময়ের ব্যাপারে আজকে ঠিক অ্যাপ্রোপ্রিয়েট সময় হলো কথাটা বুঝিয়ে বলার জন্য। রেগুলেটরি অথরিটির সৃষ্টি হলো কেন? যখন গ্রামীণ ব্যাংক শুরু হলো, প্রত্যেক এনজিও চেষ্টা করলো, এটা এত প্রসিদ্ধ হয়ে যাচ্ছে, এত নাম করছে, যেহেতু টাকা ফেরত পাচ্ছে, টাকা দিলে টাকা ফেরত পাওয়া যায়, তো সবাই চেষ্টা করলো যে আমরাও কিছু করি না কেন, আমরাও তো গরিব মানুষ নিয়ে কাজ করি। প্রত্যেক এনজিও চেষ্টা করলো যে এটা করুক, ক্রমে ক্রমে প্রসার হতে আরম্ভ করলো। ক্রমাগতভাবে এর মধ্যে নানা রকমের নতুন নতুন জিনিস ঢোকাতে আরম্ভ করলো, নতুন আইডিয়া নিজেদের সুবিধার জন্য করতে আরম্ভ করলো, ভবিষ্যতের জন্য খারাপ হবে এটা মনে করে যে এটার একটা রেগুলেটরি অথরিটি হওয়ার দরকার। আমরা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করলাম, বাংলাদেশ বলছে এটা আমাদের কাজ না। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করলাম, অর্থ মন্ত্রণালয় প্রথমে খুব গুরুত্ব দিল না, পরে বললো যে কি করতে হবে আমাদেরকে বলে। তখন আমরা বলি একটা রেগুলেটরি অথরিটি হওয়ার দরকার, কারণ যে হারে এটা বাড়ছে বড় রকমের সমস্যার সৃষ্টি করতে পারে। এটা নিয়ে লাভ করে বারে বারে বৈঠক হলো অর্থ মন্ত্রণালয়, তখন গভর্নর ছিলেন ফখরুদ্দিন সাহেব, সে ওটা সমর্থন করলো। একটা জায়গায় প্রাইস লাগলো যে আমি রেগুলেটরি অথরিটি হবে, কিন্তু এটা বাংলাদেশ ব্যাংকের অধীনে হবে না। এটাতে আমি ঘোরতর ভাবে আপত্তি দিলাম, বাংলাদেশ ব্যাংকের অধীনে হতেই পারবে না।